বার্ষিক মূল্যায়নের প্রথম যে অধ্যায়টা সেটা কিন্তু পরিমাপের ত্রিকোণমিতি এবং আজকে আমরা এই পরিমাপের ত্রিকোণমিতির প্রথম পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এই ত্রিকোণমিতির যত বেসিক ধারণা রয়েছে সকল কিছু দিব, বেসিক সূত্র দিব এবং তোমাদেরকে অর্থাৎ সোজা কথায় ত্রিকোণমিতির যত মৌলিক ধারণাগুলো রয়েছে, সূত্রগুলো রয়েছে এবং অঙ্ক করার জন্য যতটুকু প্রিপারেশন তোমাকে করানো দরকার ঠিক ততটুকু তোমাকে প্রিপারেট করব আমরা এই ভিডিওতে। তো চলো বেশি কথা না বলে আমরা ত্রিকোণমিতির ধারাটা শুরু করে নিই। আমাদের আরও একটি চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ফানি ভিডিও আপলোড করা রয়েছে। নাম্বার 1 মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে, নাম্বার 2 মিশন আন্ডারপ্যান, নাম্বার 3 লোডশেডিং। এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিও লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে রয়েছে। তো আমাদের যদি ত্রিকোণমিতি শিখতে হয় তাহলে সর্বপ্রথম শিখতে হবে আমাদের এই যে সমকোণী ত্রিভুজ। এবার সবাই যদি বলি যে এই সমকোণী ত্রিভুজকে তুমি বুঝো, সেক্ষেত্রে অবশ্যই অনেকে বলবা বুঝি, অনেকে বলবা বুঝি না। তবে আজকের এই ভিডিওতে তোমাকে এই সমকোণী ত্রিভুজে আসলে কার নাম এবং কোন সূত্রটা মাথায় আসতে হবে সেই বিষয়টা আমরা কথা বলবো। তো আমরা যদি একটুখানি নিচে তৈরি খেয়াল করো, ত্রিকোণমিতির মধ্যে যে বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে, দেখো এখানে কিন্তু তোমাকে একটা চিত্র আকারে একটা মানে দুইটা ত্রিভুজ দেখাচ্ছে। যদি তুমি খেয়াল করো তো এখানে দেখবে এখানে একটা ত্রিভুজ রয়েছে আর এখানে একটা, দুইটা কিন্তু ত্রিভুজ রয়েছে। আবার যদি তুমি নিচে খেয়াল করো এখানে কিন্তু একটা গাছ অঙ্কন করা আছে। এই গাছটা অঙ্কন করার পরে এখানে দেখো এই গাছ বরাবর একটা লম্বা দাগ দেওয়া আছে, এই মাটি বরাবর একটা দাগ দেওয়া আছে এবং এই কোণা বরাবর একটা দাগ দেওয়া রয়েছে। এই তিনটা বাহু আছে, এইটা একটা বাহু, এই নিচেরটাও একটা বাহু, আবার এই বরাবর একটা বাহু, যার এই কোণা বরাবর একটা চিহ্ন দেওয়া আছে মানে কোণের আকারে, যেটাকে আমরা নর্মাল ভাবে থিটা বলে থাকি। তো এটার নাম কি? এটার নাম কিন্তু থিটা, ঠিক আছে? অবশ্যই মনে রাখবে এটার নাম থিটা। এবং তোমাদের জানার সুবিধা বলে দিই যে এই খারাপভাবে যে দাগ থাকে একে আমরা বলি হলো লম্ব, ঠিক আছে? খারাপভাবে যে দাগটা থাকে এটাকে আমরা বলি লম্ব। মাটির বরাবর যে দাগটা থাকে সেটাকে আমরা ভূমি বলে থাকি, ঠিক আছে? সেটা হলো কি? ভূমি। তাহলে মাটি বরাবর যে দাগটা থাকে সেটা হলো ভূমি। এবং প্রথম লম্ব বরাবর দাগ থাকলে সেটাকে লম্ব, মাটি বরাবর দাগ থাকলে সেটা ভূমি, আর এই লাস্ট যেটা বড় সেটাকে বলা হয় অতিভুজ। যেটা বড় সেটাকে বলা হয় কি? অতিভুজ। আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টা। তো এখানে এই লম্ব যেটা থাকে এটা কিন্তু কি? লম্ব। মাটি বরাবর থাকলে সেটা হয় ভূমি এবং এই বিপরীত বাহুটা হয় কি? অতিভুজ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি যদি বলি, এখানে তোমরা একটা কোণ খেয়াল করতেছো, দেখছো এখানে এই যে নিচ বরাবর একটা কোণ। হ্যাঁ, অবশ্যই আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই কোণের ঠিক বিপরীতে যেটা থাকে, ঠিক আছে? এই কোণের ঠিক বিপরীতে যেটা থাকবে সেটাকে আমরা বলবো লম্ব। অবশ্যই মনে রাখবা, দেখবা সবসময় কিন্তু চিত্র এরকম ভাবেই থাকে না, চিত্রটা অনেকভাবে অ্যাঙ্গেলেও থাকে। তো আমি তোমাদের সুবিধার্থে বলি যে আমরা তো নর্মালভাবে জানি যে কোনো কিছু যদি খাড়া থাকে তাহলে সেটাকে আমরা বলি লম্ব এবং মাটি বরাবর থাকলে সেটাকে আমরা বলবো ভূমি, আর এই কোণা বরাবর থাকলে মানে সবচেয়ে বড় যে বাহু সেটাকে আমরা বলবো অতিভুজ। এছাড়াও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বলে দিই, এই যেখানে থিটা খেয়াল করতেছো না, একটা কোণ, সবগুলো দেখো এখানেও একটা কোণ রয়েছে, এখানেও একটা কোণ রয়েছে, সব জায়গায় কিছু না কিছু কোনো না কোনো কোণ কিন্তু থাকবেই। আর যখন তুমি কোণটা দেখতে পারবে, দেখো এখানে একটা কোণ দেখতে পাচ্ছ, এই কোণের ঠিক বিপরীতে, ঠিক আছে? এই কোণের ঠিক বিপরীতে যেটা দেখবে সেটাকে বলা হয় লম্ব। আশা করি বুঝতে পারছো, কোণের ঠিক বিপরীতে যেটা দেখবে সেটা হলো লম্ব। আর একটা কথা হলো তোমার এই যে এখানে কিন্তু একটা তোমার কি রয়েছে, একটা সমকোণ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটাকে আমরা বলি সমকোণ। এবং এই সমকোণের ঠিক বিপরীত বাহুতে যেটা থাকে সেটাকে আমরা বলি অতিভুজ। আশা করি তোমরা এতটুকু কথা আমার বুঝতে পেরেছো যে লম্বভাবে থাকলে সেটাকে বলা হয় লম্ব, মাটি বরাবর থাকলে সেটাকে বলা হয় ভূমি এবং তোমার কি বড় যে বাহুটা সেটাকে আমরা বলি অতিভুজ। এছাড়াও বোঝার আরও একটা টেকনিক আছে, চিত্র যদি খারাপভাবে না থাকে অন্য কোনোভাবে থাকে সেক্ষেত্রে যে থিটা কোণটা যেটা খেয়াল করতে হবে, থিটা কোণের বিপরীত বাহুটা হলো লম্ব। এবং এখানে যে সমকোণ, অবশ্যই লম্ব বরাবর দাগ টানলে একটা সমকোণ উৎপন্ন হয়। সমকোণ মানে এক সমকোণ মানে হলো 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ যাকে 90 ডিগ্রি বলা হয়। এই 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকে সেটাকে অত্রিভুজ বলে। অত্রিভুজ তুমি দুইভাবে চিনতে পারো, এক হলো কি এই সমকোণের বিপরীত বাহু অত্রিভুজ, আরেকটা ওয়ে হলো তোমার কি যেটা সবচেয়ে বড় সেটা হলো
অতিভুজ। তো চলো আমরা পরবর্তীতে তোমাদের আরো একটু কিছু চিত্রের মাধ্যমে একটু ভালো করে দেখে নিই। তো এখানে কিছু বিবরণ লেখা আছে, আমি মনে করি এই বিবরণগুলো খুব বেশি তোমার প্রয়োজন নাই, এই গল্প পড়লেও পারো না পড়লেও পারো। তবে এখানে যে কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো এই কথাটা, ঠিক আছে। এখানে আমি যদি একটু তোমাদের খুব করে দেখাই, এই যে কথাটা দেখতেছো এই কথাটা হলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পিথাগোরাসের উপপাদ্য। এই লাইন থেকে তোমরা শুধুমাত্র এই কথাটাকে শিখবা যে পিথাগোরাসের উপপাদ্য কি। আমি যদি তোমাদের বলি যে আসলে পিথাগোরাসের উপপাদ্য কাকে বলে, সেক্ষেত্রে আমরা বলবো হলো প্রথম হলো লম্ব, ঠিক আছে, তারপরে স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস তারপর হলো ভূমি, ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি যা যা লিখছি তোমরা একটু লিখবা, ঠিক আছে। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তারপর এর সাথে দিবা সমান সমান অতিভুজ স্কোয়ার। এই পিথাগোরাসের উপপাদ্য কিন্তু এই জিনিসটা, ঠিক আছে। যারা এই পিথাগোরাসের উপপাদ্য শিখতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা খাতায় অবশ্যই একটা সূত্র লেখো। সেটা লিখবা হলো, আমি প্রথমে একটা চিত্র আঁকছি, এই আকারের চিত্রটাকে তোমরা একটা বর্ণনা, বিষয়টা আমি যেভাবে বুঝাইলাম ঠিক সেভাবে লেখো। অ্যান্ড এই যে পিথাগোরাসের উপপাদ্য যেটা বললাম সেটা একটু লিখবা এভাবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আমরা অবশ্যই ভিডিওর শেষের দিকে তোমাদের সকল সূত্র একবারে দিব, তোমরা চাইলে সেখানেও লিখতে পারো। এছাড়া তোমাদের এখানে আর তেমন কিছু পড়ার দরকার নাই। তারপরে টপিক হলো ত্রিকোণমিতির ধারণা। এর পরবর্তী টপিক তোমাদেরকে ত্রিকোণমিতির ধারণা। তো এই যে ত্রিকোণমিতির ধারণা রয়েছে এখান থেকে তোমরা কি কি পড়বা। অ্যান্ড আমি যদি বলি যে এখান থেকে তোমার কি কি পড়তে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে আমরা অলরেডি তোমাদের ধারণা দিয়ে দিচ্ছে। একটা ত্রিকোণমিতিতে নর্মালভাবে তিনটা কোণ থাকে, তিনটা বাহু থাকে। ত্রিকোণমিতি বলতেই বুঝবা হলো সমকোণী ত্রিভুজ, যেটা আমি আগেও বলছি। তুমি যদি দেখো আমাদের এখানে 2 নম্বর অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে যে একটা কি সমকোণী ত্রিভুজ। তো এখানে আসলে এই ত্রিকোণমিতি বলতে কিন্তু এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমকোণী ত্রিভুজ, যেখানে বিভিন্ন বাহু এবং কোণের পরিচিতি সম্পর্কে জানতে হবে। আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে কি, দেখো এই যে আমি আগে বললাম যে এখানে একটা যেটা দাগ থাকে এটাকে বলা হয় সমকোণ, এটাকে বলা হয় সমকোণ। আর কোনো কিছু খারাপভাবে থাকলে সেটাকে আমরা বলি কি লম্ব, যেখানে এরা কিন্তু বলে রাখছে হলো বিপরীত বাহু বা উচ্চতা। এটাকে আমরা নিজের ভাষায় যদি বলি, আমরা এটাকে নিজের ভাষায় বলবো হলো লম্ব, ঠিক আছে। অ্যান্ড মাটি বরাবর যেটা থাকে সেটাকে আমরা বলবো হলো ভূমি, যেটাকে এরা সন্নিহিত বাহু বলে। অ্যাকচুয়ালি যত টিচারই তোমাকে পড়াক তারা কিন্তু এভাবেই পড়াবে যে লম্ব, ভূমি, অত্রিভুজ। কেউ তোমাকে পড়াবে না যে সন্নিহিত বাহু, বিপরীত বাহু, অত্রিভুজ। তো অবশ্যই সারা যেভাবে পড়াবে তোমরা সেভাবেই শিখবা। এটা একটা দেখো, এটা একটা কিন্তু তোমার যদি আমি বলি নর্মাল যদি সব ফ্রেশ করে দিই সেক্ষেত্রে তোমরা খেয়াল করো, এটা একটা তোমার কি একটা সমকোণী ত্রিভুজ। কেন এটা সমকোণ? কারণ এখানে একটা সমকোণ উৎপন্ন করা রয়েছে। এই চিহ্নটা যদি দেখো তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণের বিপরীত দুইটা যে বাহু থাকে সেগুলো সূক্ষ্মকোণ বলা, এখানে তাই লেখা আছে। তোমরা যদি পড়ে দেখো দেখতে পারো। আমি সহজভাবে তোমাদের বলছি যে যেখানে কোণ আছে এই কোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটা হলো লম্ব। আর একটা ভাবে বুঝতে পারো, খারাপভাবে কোনো কিছু থাকলে সেটাকে বলা হয় লম্ব। এর পরবর্তীতে টপিক হলো নিচে মাটি বরাবর কোনো কিছু থাকলে সেটাকে বলা হয় ভূমি। দেখো এখানে কিন্তু পাশে লেখা আছে ভূমি। আর আরেকভাবে এই সমকোণ যেটা আছে বড় বাহু যেটা সেটা অত্রিভুজ। আরেকভাবে বুঝা যায় যে সমকোণ যেটা আছে সমকোণের বিপরীত বাহু হলো অত্রিভুজ। সোজাভাবে যদি বলি কোণের বিপরীত বাহু হলো লম্ব, ঠিক আছে, সমকোণের বিপরীত বাহু হলো অত্রিভুজ, আর অবশিষ্ট যেটা থাকবে সেটাকে বলা হবে ভূমি। তো আশা করি তোমরা বুঝতে পারছো লম্ব, ভূমি, অত্রিভুজ। চলো আমরা একটু নিচে তোমাদের এই টপিকের উপরে দেখো একটু জটিল কিছু করাই। তো এখানে তোমাদের কিছু শিখতে হবে যেটা তোমাদের বই কিন্তু রয়েছে। তারপর আমি যদি দেখাই, এখানে দেখো নাম লেখাই আছে যে এইটা যে রকম আছে তোমরা এইভাবে রাখতে পারো এটাকে, ঠিক আছে। তো তোমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারো, এটাকে কিন্তু আলফাই বলা হয়। তো এটা হলো আলফা বা আলফা, এটা হলো বিটা, এটা হলো গামা, এটা হলো থিটা, এটা হলো ডেল্টা। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার জন্য এই টপিকটা, সেটা হলো থিটা। এই থিটাটাকে তুমি অবশ্যই বেশি মনোযোগ দিবা, বাকিগুলো তোমার এই নবম শ্রেণীর জন্য তেমন কোনো কাজে লাগে না। তো এখানে যদি খেয়াল করো এখানে কিন্তু আরও কিছু লাইন লেখা আছে যেটা তোমাকে বলছে উপরের চিত্রে কোণ ABC ও থিটা চিহ্নিত করা হয়েছে। এখানে দেখে কোণ ABC বলতে আসলে কি বলতেছে, প্রথম A পড়বা, তারপর B পড়বা, তারপর C পড়বা, এবং এখানে মাঝখানে যেটা আছে সেটা কোণ বলা হয়। কেননা যে কোনো কোণ যদি আঁকতে চাও তাহলে সেটা মাঝখানে থাকবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি তেমন জটিল করবো না তোমাদের জন্য। অ্যান্ড সিম্পল যদি ভাবে পড়ি আমি, দেখো এইটা হলো A, এইটা B, এইটা C, এই তো বলছিল কোণ ABC। তোমরা
আমি যদি সহজভাবে বলি, এখানে দেখো যে লেখাটা আছে সেখানে কিন্তু লেখা আছে কি কোণ ABC হলো থিটা। আচ্ছা, এখানে তোমাকে প্রথমে এ পড়তে হবে। আমি ধরো এই প্রথমে এ পড়লাম, ঠিক আছে, তারপরে পড়তে হবে বি, আমি পড়লাম বি, এটা কিন্তু আমি এইটা পড়ছিলাম 1 নম্বরে, এটা পড়লাম 2 নম্বরে, তারপর আছে সি, সি কোথায় এখানে, এটা আমি পড়লাম 3 নম্বরে। সবসময় মনে রাখবা যে এই 2 নাম্বার মানে মাঝখানে যেটা থাকবে সেটাকে থিটা বলা হয়। দেখো মাঝখানে কিন্তু এই যে 2 রেখা আছে, আমি যেটা লিখে রেখেছি এখানে 2 নাম্বার। তো এইটা হলো তোমার অ্যাকচুয়ালি কি থিটা, আর এরা দেখো এখানে কিন্তু থিটাই লিখে রাখছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বিষয়টা। তারপর যদি বেসিক ধরনের তুমি দেখো, এখানে একটা একক কাজ রয়েছে, যে একক কাজটাতে কি লেখা রয়েছে দেখো, আর নিচের চিত্রগুলোকে থেকে থিটা আলফা কোণের সাপেক্ষে, এখানে দেখো একটু কথা কিন্তু আছে, একবার থিটা কোণের সাপেক্ষে, এবার হলো আলফা কোণের সাপেক্ষে অত্রিভুজ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু, মানে কি অত্রিভুজ বাই করতে হবে, বিপরীত বাহু মানে কি বাই করতে হবে তোমাকে, লম্ব বাই করতে হবে, সন্নিহিত বাহু মানে তোমাকে কি বাই করতে হবে, ভূমি বাই করতে হবে। তো প্রশ্নটা হলো এটা হলো তোমার একক কাজ। আমরা যদি চিত্র খেয়াল করি, দেখো এখানে কিন্তু অনেক আঁকাবাঁকা চিত্র আছে এবং এই ছকটা তোমাকে পূরণ করতে হবে। তো সর্বোপরি কথা হলো আজকের এই ক্লাসে আমরা এতটুকুই রাখবো। আগামী ক্লাসে থেকে আমরা শুরু করব হলো এই একক কাজ দিয়ে, অর্থাৎ নিচের চিত্র থেকে আমরা থিটা কোণের সাপেক্ষে আলফা এবং থিটা বের করে তোমাদের দেখাবো, এই তিনটা থেকেই ঠিক আলাদা আলাদাভাবে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।